নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অতি সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং তার পরবর্তী রাজ্যের অর্থ দপ্তর কর্তৃক 3টি অর্ডার জারি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএর এরিয়ার প্রদান সংক্রান্ত এই এরিয়ার প্রদান সংক্রান্ত নোটিফিকেশন জারির পরে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের পঞ্চম বেতন কমিশনের আন্ডারে বকেয়া ডিএর এরিয়ার পেতে চলেছেন। একজন পেনশনার কত টাকা এরিয়ার পাবেন এবং সেটি তিনি কিভাবে নির্ধারণ করবেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ধরনের সমস্ত পেনশনারদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সর্বপ্রথমে আমি বলি, ডিএ এরিয়ার ক্যালকুলেশনের আগে একটা বিষয় এখানে ক্লিয়ার করতে চাই। অনেক পেনশনাররা এখানে কনফিউশনে আছেন যে তারা অবসর নেওয়ার সময় তারা পেনশন কমিউট করেছেন এবং পেনশন কমিউট করার জন্য তাদের বেসিক পেনশনটা কমেছে। তাহলে এক্ষেত্রে কোন পেনশনটাকে ধরা হবে, অর্থাৎ কোন বেসিক পেনশনটাকে ধরে ডিএ ক্যালকুলেট করা হবে? এর সহজ উত্তর হলো, আপনি পেনশন কমিউট করে থাকুন বা না করুন, আপনি অবসর নেওয়ার সময় আপনার যে লাস্ট বেসিক পেনশনটা ছিল সেই বেসিক পেনশন হিসাবে আপনার ক্যালকুলেশনটা করা হবে। আপনি পেনশন কমিউট করে থাকলেও সেটা মাইনাস হবে না, আপনার পুরনো যে বেসিক পেনশনটা ছিল সেটা হিসাবে আপনার ডিএ এরিয়ার ক্যালকুলেশন করা হবে। দেখুন, আমি এখানে যে ক্যালকুলেশনটা করেছি সেটি 10,000 টাকা বেসিক পেনশন হিসেবে করেছি, অর্থাৎ 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে যারা অবসরপ্রাপ্ত কর্মী হিসাবে ছিলেন বা যারা অবসর গ্রহণ করেছেন প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমার ক্যালকুলেশনটা 10,000 টাকার ভিত্তি হিসাবে ধরা হয়েছে। আপনাদের যাদের যেমন বেসিক পেনশন ছিল সেই সময় আপনারা নিজেদের সেই অনুযায়ী ক্যালকুলেশনটা করে নেবেন। সর্বপ্রথমে আমরা দেখব নাম্বার 1-এ, দেখুন এপ্রিল থেকে জুন 2008 এই সময়সীমা, অর্থাৎ 2008-এর এপ্রিল থেকে জুনের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ ছিল সেই সময় 12%, রাজ্য সরকারি কর্মচারীদের ছিল 2%, অর্থাৎ যে গ্যাপ সেই গ্যাপটা ছিল 10%, এবং এই 10% গ্যাপের 25% যদি ইমিডিয়েট দিতে হয় তাহলে দিতে হবে 2.5%, এবং 2.5% 10,000 টাকা বেসিক পেনশনের ওপর তাকে দিতে হবে এই কয়েক মাসের জন্য 750 টাকা। অর্থাৎ এপ্রিল মে জুন এই 3 মাসের জন্য 250 টাকা পার মান্থ হিসাবে 750 টাকা পাচ্ছেন এরিয়ার হিসাবে যাদের বেসিক পেনশন ছিল 10,000 টাকা। এবার জুলাই থেকে অক্টোবর 2008 এই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ ছিল 16%, রাজ্যের কর্মীদের ছিল 6%। ডিফারেন্সটা ছিল 10%, যা 25% যদি দিতে হয় তাহলে 2.5% হিসাবে এই কয়েক মাসের এরিয়া দাঁড়াচ্ছে 1,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা বেসিক পে হিসাবে 1,000 টাকা। এবার আপনাদের যদি ধরুন 10,000-এর জায়গায় 5,000 টাকা বেসিক পেনশন থাকে তাহলে সেই ক্ষেত্রে হিসাবে আপনাদের এই কয়েক মাসে এরিয়াটা দাঁড়াবে 500 টাকা, অর্থাৎ আমি এখানে 10,000 টাকা হিসেবে করেছি। এবার 3 নাম্বার দেখুন, নভেম্বর এবং ডিসেম্বর 2008 এই 2 মাসের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর পরিমাণ ছিল তখন 16%, রাজ্য সরকারি কর্মচারীদের ছিল 9%, ডিফারেন্স ছিল 7%, আর 25% হিসেবে 1.75% দাঁড়াচ্ছে 350 টাকা, অর্থাৎ 350 টাকা 25% এরিয়ার হিসাবে দাঁড়াচ্ছে। এবার 4 নম্বরে দেখুন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2009 এই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল 22%, রাজ্যের কর্মীদের ছিল 9%, ডিফারেন্স ছিল 13%, যার 25% সমান 3.25%, অর্থাৎ 650 টাকা পাওয়া যাচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসের জন্য। দেখুন, মার্চ 2009-এ 22% ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 12%, ডিফারেন্স 10%, যা 25% সমান 2.5%, অর্থাৎ এই এক মাসের জন্য এরিয়া দাঁড়াচ্ছে 250 টাকা। এবার দেখুন, এপ্রিল থেকে জুন 2009 এই সময়সীমার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরএস অ্যালাউন্সের রেট ছিল 22%, রাজ্যের কর্মচারীদের ছিল 16%, ডিফারেন্স ছিল 6%, যার 25% সমান 1.5%, এরিয়ার দাঁড়াচ্ছে 450 টাকা। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন, জুলাই থেকে নভেম্বর 2009 এই সময়সীমার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর পরিমাণ ছিল 27%, রাজ্যের কর্মীদের ছিল 16%, 11% ছিল বকেয়া, এবং 11% 25% সমান 2.75%, এরিয়ার দাঁড়াচ্ছে 1,375 টাকা। অর্থাৎ জুলাই থেকে নভেম্বর 2009 এই সময়সীমার জন্য এরিয়ার পাওয়া যাচ্ছে একজন পেনশন হোল্ডার 1,375 টাকা।
এবার দেখুন ডিসেম্বর এক মাসের জন্য ডিসেম্বর 2009 27% ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 22%, ডিফারেন্স ছিল 5%। 5%-এ 25% সমান 1.25%, এরিয়া দাঁড়াচ্ছে 125 টাকা। এবার দেখুন জানুয়ারি থেকে মার্চ 2010, এই 2010 সালের জানুয়ারি এবং মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের জন্য সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল 35%, রাজ্যের কর্মীদের ছিল 22%, ডিফারেন্স ছিল 13%, যা 25% সমান 3.25% এবং দাঁড়াচ্ছে এরিয়ার 975 টাকা। এবার দেখুন এপ্রিল মে জুন, অর্থাৎ এপ্রিল থেকে জুন 2010 এই সময়সীমার সময় সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল 35%, রাজ্যের কর্মীদের ছিল 27%, বকেয়া ছিল 8%, যা 25% অর্থাৎ 2% সমান দাঁড়াচ্ছে 600 টাকা। এপ্রিল মে জুন এই 3 মাসের জন্য 600 টাকা দাঁড়াচ্ছে এরিয়ার 25% হিসেব করে। আমি বারবারই বলছি এই ক্যালকুলেশনটা আমি 10,000 টাকা বেসিক পেনশনের উপর করছি। এখানে আপনাদের যেমন যেমন বেসিক পেনশন হবে সেই মতো নিজের ক্যালকুলেশন করে নেবেন। অর্থাৎ 10,000 টাকায় যদি 3 মাসে 600 টাকা হয়, তাহলে আপনাদের যদি কারো 5,000 ছিল সেই সময়, তাহলে আপনাদের হবে সেটা 300 টাকা। যদি কারো 10,000-ই ছিল তাহলে হবে 600 টাকা, যদি কারো 15,000 ছিল তাহলে হবে 900 টাকা। এইভাবে ক্যালকুলেশনটা করে নেবেন। এবার দেখুন 11 নাম্বার, জুলাই থেকে নভেম্বর 2010 এই সময়সীমার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল 45% ডিআরএস অ্যালাউন্স, রাজ্যের কর্মীদের ছিল 27%, ডিফারেন্স ছিল 18%, যা 25% সমান 4.5%, এরিয়ার হিসাবে পাওয়া যাচ্ছে সেই সময়কালে 2,250 টাকা। এবার দেখুন ডিসেম্বর 2010 45% ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 35%, ডিফারেন্স ছিল 10%, যা 25% সমান 2.5%, এরিয়া দাঁড়াচ্ছে 250 টাকা। এবার দেখুন জানুয়ারি থেকে জুন 2011 এই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল 51%, রাজ্যের কর্মীদের ছিল 35%, ডিফারেন্স ছিল 16%, যা 25% সমান 4%, এরিয়ার হিসাবে পাওয়া যাচ্ছে এই সময়সীমার জন্য 2,400 টাকা। এবার দেখুন জুলাই থেকে ডিসেম্বর 2011 58% ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 35%, 23% ছিল বকেয়া, যা 25% সমান 5.75%, এরিয়ার হিসাবে পাওয়া যাচ্ছে 3,450 টাকা এই সময়ের জন্য। এবার দেখুন জানুয়ারি থেকে জুন 2012 65% ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 45%, ডিফারেন্স ছিল 20%, যা 25% সমান 5%, অর্থাৎ এরিয়ার পাওয়া যাচ্ছে এই 6 মাসের জন্য 3,000 টাকা। এবার দেখুন 16 নম্বরে হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর 2012 72% ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্যের কর্মীদের ছিল 45%, এরিয়ার বকেয়া ছিল 27%, যা 25% সমান 6.75%, এরিয়ার হিসাবে পাওয়া যাচ্ছে 4,050 টাকা। 17 নম্বরে দেখুন জানুয়ারি থেকে জুন 2013 80% ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্যের কর্মীদের ছিল 52%, বকেয়া ছিল 28%, যা 25% সমান 7%, এর হিসাবে 4,200 টাকা হচ্ছে এরিয়ার। এবার দেখুন 18 নম্বর হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর 2013 90% ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, 52% ছিল রাজ্যের কর্মীদের, 38% ছিল বকেয়া, যা 25% অর্থাৎ 9.5% হিসাবে 5,700 টাকা হচ্ছে এরিয়ার। এবার দেখুন জানুয়ারি থেকে জুন 2014 100% সেই সময় দাঁড়িয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এর পরিমাণ, রাজ্যের কর্মীদের ছিল 58%, বকেয়া ছিল 42%, অর্থাৎ ডিফারেন্সটা ছিল 42%, যা 25% দিলে হয় 10.5%, অর্থাৎ এই সময়সীমার জন্য 6,300 টাকা এরিয়ার পাওয়া যাবে। এবার দেখুন জুলাই থেকে ডিসেম্বর 2014 107 ছিল সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 58%, 49% ছিল বকেয়া, এই 49%-এর 25% সমান 12.25%, অর্থাৎ এরিয়া দাঁড়াচ্ছে সেই সময়কালের জন্য 7,350 টাকা। এবার দেখুন জানুয়ারি থেকে জুন মাস 2015 জানুয়ারি থেকে জুন এই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল 113%, রাজ্যের কর্মীদের ছিল 65%, 48% ছিল বকেয়া এবং 48%-এর 25% সমান 12% হিসাবে তাদের দাঁড়াচ্ছে এরিয়ার 7,200 টাকা। এবার দেখুন 22 নম্বর সিরিয়ালে জুলাই থেকে ডিসেম্বর 2015 এই সময়কালে 119% ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্যের কর্মীদের দিয়েছিল 65%, 54% ছিল বকেয়া, যা 25% সমান হচ্ছে 13.5%, এখানে এরিয়া দাঁড়াচ্ছে 8,100 টাকা। জানুয়ারি থেকে জুন 2016 125% ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 75%, বকেয়া ছিল 50%, যা 25% সমান 12.5% হিসাবে 7,500 টাকা দাঁড়াচ্ছে এরিয়ার।
এবার দেখুন 24 নম্বরে জুলাই থেকে ডিসেম্বর 2016 এই সময়সীমায় সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল 132%, রাজ্যের কর্মীদের ছিল 75%। 57% বকেয়ার হিসেবে 25% ধরলে 14.25% হিসাবে 8,550 টাকা দাঁড়ায় এরিয়ার। এবার দেখুন জানুয়ারি থেকে জুন 17 136% সেন্ট্রাল গভর্নমেন্ট, 85% রাজ্যের, 51% বকেয়া যা 25% সমান 12.75% সমান 7,650 টাকা। জুলাই থেকে ডিসেম্বর 2017 139% ছিল সেন্ট্রালের, 85% ছিল রাজ্যের, 54% বকেয়া, 25% হিসাবে 13.5% হিসাবে 8,100 টাকা থাকে এখানে এরিয়ার হিসাবে। এবার জানুয়ারি থেকে জুন 2018 142% ছিল সেই সময় রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের, 100% ছিল রাজ্যের কর্মীদের, 42% ছিল বকেয়া যা 25% সমান 10.5%, 6,300 টাকা ছিল সেই সময় এরিয়ার। এবার দেখুন জুলাই থেকে ডিসেম্বর 2018 148 ছিল সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 100%, ডিফারেন্স 48% যা 25% সমান 12%, অর্থাৎ 7,200 টাকা দাঁড়াচ্ছে এরিয়ার। এবার হচ্ছে জানুয়ারি থেকে জুন 2019 154% ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের ছিল 125%, 29% ডিফারেন্সে 25% সমান 7.25%, এরিয়ার দাঁড়াচ্ছে 4,350 টাকা। এবার দেখুন জুলাই থেকে ডিসেম্বর 2019 164% সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কর্মীদের 125%, 39% বকেয়াতে 25% হিসেব করে 9.75% হিসাবে 5,850 টাকা দাঁড়াচ্ছে এরিয়ার। তাহলে একজন পেনশন হোল্ডার এই সময়কালে 25% ডিয়ারনেস অ্যালাউন্স হিসেব করে তার এরিয়ার দাঁড়াচ্ছে 1,16,275 টাকা। এই যে অ্যামাউন্টটা দেখছেন অর্থাৎ 1,16,275 টাকা, এটা 25% এরিয়ার, যার বেসিক পেনশন সেই সময় 10,000 টাকা ছিল তার সেই অবসরপ্রাপ্ত কর্মী পাবেন, এবং বাকি 75% অর্থাৎ 75% সমান হবে তার 1,16,275 গণিত 3 সমান 3,48,825 আরও তিনি পাবেন ধাপে ধাপে আগামী দিনে। অর্থাৎ যে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেই 4 সদস্যের কমিটির এখানে সুপারিশ অনুযায়ী বাকি আরও 3,48,825 টাকা তিনি ধাপে ধাপে পাবেন। অর্থাৎ 25% হিসাবে 1,16,275 টাকা তিনি এখনই পাচ্ছেন এবং 3,48,825 টাকা তিনি ধাপে ধাপে পাচ্ছেন। এবার ধরুন আপনার বেসিক পেনশন এই জায়গায় 10,000 টাকা ছিল না, হয়তো ফর এক্সাম্পল 6,000 টাকা ছিল। আপনি কিভাবে বার করবেন? এখানে দেখুন 25% দ্বারা 1,16,275, তাকে ডিভাইড করবেন 10,000 দিয়ে এবং যে অ্যামাউন্টটা হবে তাকে গুণ করে দেবেন 6,000 টাকা হয়ে। তাহলে দেখুন সেই জায়গায় আপনার দাঁড়াবে তখন এরিয়ার 25% হিসাবে 69,765 টাকা, বা আপনার ধরুন সেই সময় 7,450 টাকা ছিল বেসিক পেনশন, তাহলে আপনার সেই ক্যালকুলেশনটা হবে 1,16,275, তাকে ডিভাইড করবেন 10,000 দিয়ে এবং মাল্টিপ্লাই করবেন 7,450 দিয়ে, এবং দেখুন আপনার এই জায়গায় দাঁড়াচ্ছে 86,625 টাকা। অর্থাৎ এটা 10,000 টাকার ভিত্তি হিসাবে ধরা হয়েছে। আপনার সেই সময় যে বেসিক পেনশন ছিল আপনি এই 1,16,275 ডিভাইডেড বাই 10,000 করবেন এবং আপনার সেই বেসিক পেনশন দিয়ে সেই অ্যামাউন্টটাকে গুণ করে দেবেন। তাহলে দেখবেন আপনার যে এরিয়ার 25% এরিয়ারটা আপনার বেরিয়ে গেছে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। আপনাদেরকে যতটা সহজভাবে বোঝানোর সম্ভব ছিল আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি তা সত্ত্বেও কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।